শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একদা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর তদন্ত যত এগিয়েছে, প্যান্ডোরার বাক্স খুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে। শাসক দল তৃণমূল কংগ্রেস দলের একদা মহাসচিবের সঙ্গে দূরত্ব তৈরি করে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স স্লোগান তুলেছে। একইভাবে রাজ্যের একদা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম জুড়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। অবৈধভাবে যোগ্যদের টপকে স্কুলে চাকরি পান মন্ত্রী কন্যা অঙ্কিতা। এই অভিযোগ আদালতে স্পষ্ট হতেই কোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন পরেশ কন্যা। মেয়ের সূত্র ধরে মন্ত্রিত্ব খুইয়েছেন পরেশ অধিকারীও। ব্যাস এটুকু। বাংলা শাসক দলের এই দুই হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ করেছে কি শাসক দল? উল্টে মুখ্যমন্ত্রীর গলায় আমি বিশ্বাস করি না গোটা তৃণমূল দলটাই চোর মন্তব্য। এদিকে রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রীর নাম সিবিআই সাপ্লিমেন্ট চার্জশিটে। বিরোধীরা যাকে কটাক্ষ করে বলছে দুর্নীতির চার্জশিট। এই দুই মন্ত্রী সহ সিবিআই সাপ্লিমেন্ট তথা দুর্নীতির চার্জশিটে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহার স্ত্রী, একাধিক মিডিলম্যান এবং নাইসা কর্তার নাম রয়েছে। অর্থাৎ দুর্নীতির জাল কতটা ঝুড়ে? এই প্রশ্নের জবাব সিবিআই দুর্নীতির চার্জশিটের পরতে পরতে উঠলে। শিক্ষক নিয়োগ কাণ্ডে বাংলা উত্তাল হলে একসময় বিরোধী মহলে রব ওঠে কার্যত গোটা শিক্ষা দপ্তরই জেলে। সেই রব কতটা সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সিবিআই, বলছে ওয়াকিবহুল মহল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে এসএসসি সহ শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদের সমন্বয়ে করা দুর্নীতির জাঁতা কলে পিষে যোগ্য চাকরি প্রার্থীরা আজ রাজপথে। অভিযোগ রাজনৈতিক মহলে। বছর ঘুরে বছর, উৎসব ঘুরে উৎসব, ভোট ঘুরে ভোট, কিন্তু শিক্ষক নিয়োগ প্রতিশ্রুতির পূরণ কবে উঠছে প্রশ্ন। শিক্ষা দপ্তর এবং অধীনস্থ সংস্থার করা দুর্নীতির দায় নেবে কারা উঠছে প্রশ্ন। একইভাবে নিয়োগ কাণ্ডে কাঠগড়ায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। অনেক কাঠখড় পুড়িয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা কালীঘাটের কাকুর। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর কোনো রকম হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। যোগ্যদের মুখের গ্রাস কেড়ে রেহাই নেই, রেহাই নেই, বলছে ওয়াকিবহুল মহল। তাৎপর্যপূর্ণভাবে নিয়োগ কাণ্ডের চার্জশিটে তৃণমূল সরকারের প্রাক্তন দুই মন্ত্রীর নাম। এরপরেও কি প্রচার হবে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স শাসকের? নাকি লোকসভা ভোটের আগে দলীয় তরফে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ঘাসপুরের হাইকমান্ড? উঠছে প্রশ্ন। গণতন্ত্রে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের মতে corruption is a cancer that eats away at a citizen's faith in democracy. Calcutta News. বহু কাঠখড় পুড়িয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পেরেছে ইডি গোয়েন্দারা। ইডির এই নমুনা সংগ্রহের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্র। তবে বারবারই আদালতে ধাক্কা খেতে হচ্ছে কাকুকে। কণ্ঠস্বরের নমুনা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর কোন রকম হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়ার উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, এমনটাই জানিয়েছে ডিভিশন বেঞ্চ। তবে কণ্ঠস্বর নেবার পর সেটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে না ইডি, এমনই মন্তব্য ডিভিশন বেঞ্চের। ফলে ডিভিশন বেঞ্চে গিয়েও কালীঘাটের কাকুর কোনো লাভ হলো না বলেই মত আইনজীবী মহলে। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী এদিন আদালতে জানান, আমরা তদন্ত কিভাবে করব? গোটা রাজ্য আমাদের বিরুদ্ধে, রাজ্য অসহযোগিতা করছে। এদিকে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী জিষ্ণু সাহা জানান, সুজয় কৃষ্ণ ভদ্রকে জোর করে ভয়েস টেস্টের জন্য নিয়ে গিয়েছিল ইডি। বিচারপতি অমৃতা সিনহা মামলার শুনানি করলেন রুদ্ধদ্বার। যার ভয়েস টেস্ট হবে তিনি এই মামলায় যুক্ত ছিলেন না। রাত 8টার পর অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে ইডি কণ্ঠস্বর পরীক্ষা করতে নিয়ে গেল এসএসকেএম থেকে জোকা ইএসআই।
এটা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ। সিবিআই এর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, বিচারপতি সিনহার আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে জামিনের আবেদনের মামলায় ভয়েস টেস্টের নির্দেশ দেওয়া ছিল। এই কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ বিচারপতি সিনহা নতুন দেননি। বিচারপতি ঘোষের নির্দেশ পালন করতে দেরি হচ্ছিল, ফলে তদন্ত স্লথ হয়ে যাচ্ছিল। তাই তদন্তের স্বার্থে বিচারপতি সিনহা ইডিকে নির্দেশ দিয়েছিলেন। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, বিচারপতি সিনহার নির্দেশের পর আমরা এসএসকেএমে যাই, এরপর তাকে সাবধানে নিয়ে গিয়ে টেস্ট করাই ও তারপর আবার এসএসকেএমে ফেরত দিই। এসএসকেএমে তিনি দীর্ঘদিন ধরে ভর্তি আছেন। এসএসকেএম বলছে তিনি অসুস্থ, অথচ জোকা ইএসআই বলছে তিনি সুস্থ। ওনার কণ্ঠস্বর পরীক্ষা না করলে তদন্ত দেরি হচ্ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, তদন্ত শেষ করতে হবে। সমস্ত সওয়াল জবাব শোনার পর বিচারপতি মন্তব্য করেন, ইডি হেফাজতে আছে ওই অভিযুক্ত, তাহলে ইডি ওই হাসপাতালেই কণ্ঠস্বর পরীক্ষার ব্যবস্থা করতে পারত। সেটা না করে একজন অসুস্থ মানুষকে নিয়ে গেল জোকা ইএসআই হাসপাতালে। আর কণ্ঠস্বর পরীক্ষার রিপোর্ট কখনো কোনো প্রমাণ হিসেবে গণ্য করা হয় না। তবে এই কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে কিসের তৎপরতা ইডির, কি উদ্দেশ্য? সুজয় কৃষ্ণ ভদ্র একটা মামলা করেছেন, তার ভয়েস স্যাম্পেলটা ট্রায়ালে ব্যবহার করা যাবে কি যাবে না সেটা একটা বিচার্য বিষয়। ভারতবর্ষে যত অ্যাকিউজড আছে, যে কেসেই হয় সে সবাই গিয়েই ওই মামলা করে যে আমার এই ভয়েস স্যাম্পেল বা কোনো ইয়েতে সেটা অ্যাডমিসেবল ইন এভিডেন্স কি এভিডেন্স না, সেটা বিচার্য বিষয়। পরিষ্কার জানানো হয়েছে যে এক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রের যে আবেদন ছিল, অর্থাৎ ওই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে যে ডিভিশন বেঞ্চে তিনি আবেদন করেছিলেন, সেই আবেদন আপাতত হস্তক্ষেপ করছে না ডিভিশন বেঞ্চ, যেহেতু মূল মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে মামলাটি বিচারাধীন। সেই কারণে সেখানেই আবেদন করতে হবে ফের সুজয় কৃষ্ণ ভদ্রকে, এবং সুজয় কৃষ্ণ ভদ্রের এই কণ্ঠস্বর নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া এবং ইডির এই হস্তক্ষেপ এবং ইডি সিঙ্গল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মেনে রাতারাতি তাকে জোকা ইএসআইতে নিয়ে গেছে। এই তার যা যা আবেদন তিনি ডিভিশন বেঞ্চে করেছিলেন সমস্ত কিছুই তিনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে করতে পারবেন, এমনটাই নির্দেশ বিচারপতি সোমেন সেনের। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ। শিক্ষায় দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, রেশন বন্টনে দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি, শাসক দলের প্রভাবশালী নেতাদের মাথা থেকে বেরোনো এমন বহু দুর্নীতি দেখছে রাজ্যবাসী। আর রাজ্য জুড়ে এই দুর্নীতির প্রতিবাদে এবার সরব বিজেপি। সমস্ত রকম দুর্নীতির প্রতিবাদ জানাতে বুধবার গড়িয়া থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত আয়োজিত বিজেপির প্রতিবাদী মিছিলের জনস্রোত, একের পর এক শাসক বিরোধী স্লোগান, দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক ভারতীয় জনতা পার্টির। বিজেপির পতাকা হাতে ধরে মিছিলে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এরই সঙ্গে নানা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে শাসক দলের সঙ্গে বামেদেরও এক হাত নেন শুভেন্দু অধিকারী। বামফ্রন্টের আমলে নেতার আত্মীয় স্বজনরা চিরকুটে চাকরি পেয়েছে, আর এদের আমলে চাকরি বিক্রি করেছে 150 কেজি ওজনের নাকতলার মোটা পার্থ, আর তার সঙ্গে ভজাই বাপ্পাদিত্য, এই যে চোরেদের সাম্রাজ্য, এরা চাকরি বিক্রি করেছে। আর ঠিক এই কারণেই বিকল্প একমাত্র ভারতীয় জনতা পার্টি বলেই দাবি বিরোধী দলনেতার। আপনারা সবাই জেনে গেছেন যে 24-এ যে ভোটটা হতে চলেছে, এ ভোটে কে আসবে? ইন্ডি জোটের পিন্ডি তো চটকে গেছে। ইন্ডি জোট তো অস্তিত্ব আর নাই, মারামারি গুতোগুতি হচ্ছে। ভারতবর্ষে দুটো প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার ছিল, এক ছিল মোহাম্মদ আলী জিন্না, আর একটা জওয়াহরলাল নেহরু। দেশ দুভাগ হয়েছে। এখন ইন্ডি জোটের 28 জন প্রধানমন্ত্রী হতে চায়, 28 জন প্রধানমন্ত্রী হতে চায়। আমরা বুদ্ধু ভারতবাসী নই যে দেশকে 28 টুকরো করব। তাই নরেন্দ্র মোদীজির কোনো বিকল্প নেই। বুধবারের মিছিলে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আরও নানা রকম চাঁচাছোলা মন্তব্য করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। সঙ্গে বাম কংগ্রেসের মতো দলকেও তিনি করেন কটাক্ষ। সব শেষে বাস্তব চিত্র অনুযায়ী বরাবরের মতোই শাসক দলকে চোর তৃণমূল বলেই বেঁধেন শুভেন্দু। তোলেন নো ভোট টু মমতা স্লোগানও। চোর তৃণমূল জেতা মানে
পার্থ অর্পিতার 51 কোটি টাকার পাহাড় জেতা। চোর তৃণমূল জেতা মানে কেষ্টমণ্ডল তার বেটি সুকন্যার জয়। চোর তৃণমূল জেতা মানে ফ্রেঞ্চ কার্ড গাড়ি, চাকরি বিক্রি করা মানিক ভট্টাচার্যের জয়। চোর তৃণমূল জেতা মানে রেশন খাওয়া, আটা খাওয়া, গম খাওয়া, ধান খাওয়া। চোর জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানদের জয়। তাই আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট। লোকসভা ভোটের আগে এভাবেই শাসক দলের অনৈতিক কাজ সকলের সামনে বারবার প্রকাশ্যে এনে মাঠে নামছে বিজেপি। বিভিন্ন রকম দুর্নীতি নিয়ে চলতে থাকা তদন্তের সময়সীমাও ধীরে ধীরে শেষ হতে চলেছে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি। এমন আবহে রাজ্য জুড়ে চলতে থাকা দুর্নীতির প্রতিবাদে সরব হয়ে বিজেপির মিছিল যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে শেখ শাহজাহান ও তার অনুগামীদের হাতে মার খেতে হয়েছে ইডির আধিকারিকদের। ঘটনায় জখম ইডির 3 আধিকারিক। এদিকে ঘটনার পর থেকেই অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। গোটা ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ ইডি। সূত্রের খবর, সন্দেশখালী কাণ্ডে গত শুক্রবার নেজার থানায় 3টি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে একটি এফআইআর স্বতঃপ্রণোদিতভাবে পুলিশের দায়ের করা। সেখানে ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149, 427, 323, 506, 34 ধারাগুলি দেওয়া হয়েছে। এছাড়াও আছে 3 পিডিপিপি আইন, সবগুলি জামিনযোগ্য ধারা। অন্যদিকে ইডির অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149, 186, 323, 427, 506, 34 ধারায় মামলা রুজু করেছে। এছাড়াও রয়েছে 3 পিডিপিপি আইনে সরকারি কাজে বাধাদানের ধারা। এই ধারাগুলি দিয়ে শাহজাহানকে কতটা বেগ দেওয়া হবে তা নিয়ে সংশয় রয়েছে ইডির অন্দরে। সোমবার দিন রাজীব কুমার কড়া বার্তা দেওয়ার পরেও শাহজাহান শেখকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অথচ স্থানীয় বিধায়ক দাবি করেছেন শাহজাহান শেখ পালিয়ে যাওয়ার লোক নন, তিনি এলাকাতেই রয়েছেন এবং সেখানে বিধায়কের সঙ্গে শাহজাহান শেখের যোগাযোগও হচ্ছে। তাহলে একজন বিধায়ক যদি জানতে পারেন শাহজাহান শেখ কোথায় রয়েছে, তাহলে পুলিশ কেন তাকে এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারছে না? এই পরিস্থিতি দাঁড়িয়ে শাহজাহান শেখের বিরুদ্ধে যে অভিযোগ নেজার থানায় হয়েছিল তার ভিত্তিতে পুলিশ যে এফআইআর করেছে, সেখানে যে ধারাগুলো প্রয়োগ করা হয়েছে সেই ধারায় শাহজাহান শেখকে খুব বেশি দিন আটকে কি আদৌ রাখতে পারবে পুলিশ? এ নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন ইডির আধিকারিকরা। এই আবহে সোমবার কলকাতায় এসে পৌঁছন ইডির অধিকর্তা রাহুল নাবি। এরপর মঙ্গলবার থেকে সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। সেখানে সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে দুর্নীতির তদন্তের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ ইডি অধিকর্তা। পাশাপাশি এ ধরনের ঘটনা মোকাবেলা করার জন্য সিআইএসএফ, সিআরপিএফ সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনাও করেন তিনি। এখানে শুধু যে ইডির অফিসারদের সঙ্গে বৈঠক করেছে এমন নয়, প্রথম পর্যায়ে সিআইএসএফ, সিআরপিএফ, এনআইএ এবং ইনকাম ট্যাক্সের আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গেও বৈঠক করেছেন। সন্দেশখালীর ঘটনার প্রসঙ্গে সিআইএসএফ বা সিআরপিএফ তাদের কাছে কি রিপোর্ট রয়েছে সেটাও কিন্তু আলাদাভাবে জানতে চেয়েছিলেন ইডির ডিরেক্টর। তাদের রিপোর্ট নিয়েও কিন্তু পর্যালোচনা করা হয়েছে যে ভবিষ্যতে এই ধরনের অভিযান চালাতে গিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরাও যখন সুরক্ষিত হতে পারছে না, তখন কিভাবে যাদের সুরক্ষার জন্য তারা যাচ্ছেন তাদেরকে কিভাবে সুরক্ষিত করবে, এই পরিস্থিতিতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, আর কি কি মেজারমেন্ট এই সমস্ত কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের গ্রহণ করা উচিত, সেই বিষয়টি নিয়ে তাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এদিকে গতকালই সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 4 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে মন্ত্রকের তরফে। রেশন বন্টন দুর্নীতি সহ একাধিক দুর্নীতির পর্দাফাঁস করতে সক্রিয় ইডি। এই আবহেই ঘটে সন্দেশখালীর ঘটনা। ঘটনার পর মূল অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, শাসক দলের নির্দেশেই কি দায়ের হয়েছে লঘু ধারায় মামলা? ঘটনার পর 4 দিন পেরিয়ে গেলেও কেন ধরা গেল না শাহজাহানকে?
স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে শাহজাহান শেখকে বাগে আনতে ইডি তারা নিজেরাও আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। রক্তাক্ত হয় সংবাদ মাধ্যম, ভাঙচুর করা হয় একাধিক গাড়ি। এই ঘটনায় ইডির বিরুদ্ধেই নেজার থানায় এফআইআর দায়ের হয়। এবার এই ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, সন্দেশখালীর ঘটনায় ইডির বিরুদ্ধে হওয়া এফআইআরের কপি দিচ্ছে না পুলিশ। মামলা দায়ের করার অনুমোদন বিচারপতি জয় সেনগুপ্তের। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি আজ সকালেই আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে এরকম এমতো অবস্থায় দুজন অসুস্থ, যারা দুজন অসুস্থ হয়েছেন তারা ইতিমধ্যেই হসপিটালাইজড রয়েছেন। এই মতো অবস্থায় যারা তল্লাশি করতে গেলেন সেই তল্লাশিকারক অফিসারদের বিরুদ্ধেই এফআইআর করা হলো, কিন্তু সেই এফআইআর কপি সেই তদন্তকারী অফিসারদের বা তদন্ত সংস্থাকে দেওয়া হচ্ছে না। বারবার চাওয়ার পরেও কোনোভাবে সেটা সাহায্য করা হচ্ছে না। সেই কারণেই পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চেয়েছেন, মামলা করতে চেয়েছেন ইডির আইনজীবী, এবং সেই মামলা দায়েরের অনুমোদন দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন মামলা লিখিতভাবে দায়ের করলে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা। তবে এটা বলে রাখা ভালো যে সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছিল এবং যে ঘটনার সম্মুখীন হয়েছিলেন ইডি আধিকারিকরা এবং সংবাদ মাধ্যম, তারপর দেখা গেল বা জানা গেল যে পুলিশের পক্ষ থেকে একটা এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআরে কার নাম রয়েছে, কি সেই এফআইআরের অভিযোগ কি এবং কে বা কারা এই অভিযোগ করলেন, কি ভিত্তিতে সেই অভিযোগ করা হলো, কোন ধারায় মামলা রুজু করা হলো, সেগুলো পর্যন্ত এখনো স্পষ্টভাবে অন্য তদন্তকারী সংস্থা ইডিকে জানানো হয়নি। এদিন আদালতে ইডি জানায়, রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা। উল্টে ওই অফিসারদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে বলে আমরা জানতে পারছি। সব সংবাদ মাধ্যমে এটা প্রচার হচ্ছে। আমরা বসিরহাট কোর্টেও খোঁজ নিয়েছি, কিন্তু সেখানেও এমন কোনো এফআইআর কপি যায়নি, ওয়েবসাইটে আপলোড করা হয়নি। উল্টে পুলিশ প্রতিদিন আমাদের অফিসে খোঁজ করছে কোন কোন অফিসার সেদিন সেখানে গিয়েছিল। আমাদের আশঙ্কা তাদের নামেও নতুন অভিযোগ দায়ের করবে হেনস্থার জন্য। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। পাঁচই অগাস্ট 2019 ভারতীয় সংসদের ইতিহাসে ঐতিহাসিক দিন। সংখ্যাগরিষ্ঠতার সম্মতিতে পাশ জম্মু কাশ্মীর থেকে 370 ধারা রদের প্রস্তাব। এরপরই জম্মু কাশ্মীর আর লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জোড়ে ভারতের অঙ্গে। দীর্ঘদিন সংবিধানের বিশেষ ধারা 370-এর আওতাভুক্ত জম্মু কাশ্মীর সরাসরি ভারতীয় সংসদের আওতাভুক্ত হয়ে পড়ে। শ্রীনগরের ডালচকে তেরঙ্গা উড়িয়ে কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়। বিতর্ক, প্রতিবাদ, আন্দোলন, বিরোধিতা সত্ত্বেও প্রতিশ্রুতি পূরণে অটল মোদী সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সংসদকে জানায়, জম্মু কাশ্মীরের স্থিতাবস্থা ফিরলে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। ক্রমেই উন্নয়নের পথে হাঁটতে শুরু করে ভূস্বর্গ। মোদী সরকারের জনহিতে গৃহীত প্রকল্পের সুবিধা ঘরে তোলা শুরু করে কাশ্মীরবাসী। অতি দ্রুত বিধানসভা ভোটও আয়োজন হবে জম্মু কাশ্মীরে। এদিকে 2019-এ গৃহীত মোদী সরকারের এই সিদ্ধান্তে 2023-এ সিলমোহর বসায় সুপ্রিম কোর্ট। অর্থাৎ আইনসভায় গৃহীত সিদ্ধান্তকে আইনি বৈধতা দিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। সুপ্রিম রায় প্রতিষ্ঠিত হয় আম কাশ্মীরবাসীর অধিকার। এভাবেই ইস্তাহারে ঘোষিত প্রতিশ্রুতির সঙ্গে প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়ে 9 বছর পরেও অক্ষত মোদী ম্যাজিক, যাকে 24-এর ভোটেও হাতিয়ার করতে কোমর বাঁধছে বিজেপি। ক্যালকাটা নিউজ।